হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের বিগত বছরের ম্যাথের প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ 2010 সালে যে মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছিল সেখানে ম্যাথ থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ ম্যাথ থেকে টোটাল 25 কোশ্চেন থাকে, তাই তোমরা ক্লাসটি মন দিয়ে করো। অলরেডি আমরা 6টা ক্লাস করে নিয়েছি, এটা 7 নম্বর ক্লাস। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো যে আমি এখানে আমাদের চ্যানেলে অর্থাৎ ব্রেন বুস্টারে কিন্তু আমি সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মিসলেনিয়াসের কিন্তু আমি করিয়ে দিচ্ছি। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, কেউ ফাঁকি দিও না। চলো দেখো প্রথম প্রশ্ন। 2000 সালের 1লা জানুয়ারি মানে 1লা জানুয়ারি শনিবার ছিল। তাহলে 2000 সালের মার্চের প্রথম দিনটি ছিল কি বার? বলো কিভাবে করবে, তোমরা করার চেষ্টা করো। যে কমেন্টে উত্তর করে জানাও কত উত্তর হবে, মানে কি বার হবে বলো। তাহলে 2000 সালের 1লা জানুয়ারি থেকে থেকে আমরা যদি 2000 সালের মার্চ মাস পর্যন্ত দিন সংখ্যা হিসাব করি তাহলে কি হবে? তাহলে জানুয়ারি মাসে কদিন? জানুয়ারি মাসে হচ্ছে 30 দিন। তারপরে কি? তারপরে যে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে কত দিন হবে? হ্যাঁ, কারণ এটা হচ্ছে কি লিপ ইয়ার 2000 সাল, তাই এটা কি হবে 28 দিন হবে না, 29 দিন হবে। আর হচ্ছে মার্চ মাসের প্রথম দিন, তাহলে প্রথম দিন। এবার জানুয়ারি 30 দিন ধরলাম কেন? কারণ পয়লা জানুয়ারি অলরেডি হয়ে গেছে, 31শে মার্চ, তাহলে আর 30 দিন বাকি আছে। তাহলে 30, 29 আর 1, এই টোটাল যোগ করলে কত হবে? এটা 60 হবে। 60কে আমরা কি করবো? 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 7 দিয়ে ভাগ করলে কি হবে? 7 আষ্টে 56। তো কত পড়তে হলো? 4 দিন। এই 4 দিনটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সট্রা ডে। তাহলে এই 4 দিন আমরা যদি শনিবারের পর হিসাব করি, কারণ শনিবার ছিল পয়লা জানুয়ারি, তারপরে 4 দিন যদি হিসাব করি তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে শনিবারের পরে কি আসবে? প্রথমে আসবে কি বার? রবিবার, তারপরে সোমবার, মঙ্গলবার, বুধবার। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে? অপশন বি, বুধবার। বুঝতে পেরেছো? চলো দেখে নিই দ্বিতীয় প্রশ্ন কি আছে। একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার, উচ্চতা 8 মিটার, প্রতি বর্গমিটার 15 টাকা করে ওই ঘরের দেওয়াল রং করতে লাগে 7,200 টাকা। প্রতি বর্গমিটার 27 টাকা 50 পয়সা করে ওই ঘরের মেঝে কার্পেটিং করতে, কি করতে? কার্পেটিং করতে হচ্ছে কত টাকা লাগবে? বলো, বলো কি করে করবে এটা। তাহলে আমাকে প্রথম কি করতে হচ্ছে, ঘরের যে চার দেওয়ালের যে ক্ষেত্রফল সেটা প্রথম বের করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে আমাকে ফার্স্ট বের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? টোটাল কত টাকা লাগে? 7,200 টাকা বাই, এবার কত প্রতি বর্গমিটারে কত কত টাকা করে লাগে? 15 টাকা করে। এটা দিয়ে ভাগ করে দিলে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে কত হবে এটা ভাগ করলে? এটা হবে 480, 80 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এটা কি হলো? এটা হলো চার দেয়ালের ক্ষেত্রফল ঘরের, এটা হলো। এবারে ধরে নাও যে আমাকে বের করতে হবে, কি বের করতে হবে? প্রস্থ বের করতে হবে, নাহলে কিন্তু আমরা এটা পাবো না, যে কত টাকা লাগবে সেটা কিন্তু পাবো না। তাই ধরে নাও যে প্রস্থ, প্রস্থ এক্স, ঠিক আছে, প্রস্থ এক্স মিটার। তাহলে আমি কি বলতে পারি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? 20 মিটার বলে দিয়েছে। দৈর্ঘ্য প্লাস যে প্রস্থ এক্স, এইটা এর সঙ্গে যদি আমরা উচ্চতাটাকে গুণ করি তাহলে কি বেরোবে? চার দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা ইকুয়াল করতে পারি আমরা। তাহলে এটা কত হবে? এটা দুইটা ওদিকে চলে যাবে, কাটাকাটি করে দিই, একেবারে কাটাকাটি করে দিই 8 দিয়ে। ওকে, 8 6 48, শূন্য, 2 30 60, তাহলে 20 প্লাস এক্স সমান 30 আর এক্স সমান হচ্ছে 10। তাহলে প্রস্থ কত বেরোলো? 10 মিটার। তাহলে প্রতি বর্গ মিটারে ক টাকা খরচ হচ্ছে? 27 টাকা 50 পয়সা করে যদি খরচ হয়, তাহলে ঘরের মেঝে কার্পেটিং করতে, ওকে, কার্পেটিং করতে হচ্ছে ক টাকা খরচ পড়বে? তাহলে 20 ইন্টু 10, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু যে টাকাটা, ঠিক আছে, মানে ক্ষেত্রফল। ঘরের মেঝেটা বলেছে, তাহলে মেঝে বললে কি হবে? ঘরের মেঝে, মেঝে বললে শুধু নিচটা, তো এটা শুধু কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল লাগবে, ইন্টু 27 হচ্ছে 50, মানে 27 টাকা 50 পয়সা। এইটা গুণ করে দিলে হয়ে যাবে। এটা গুণ করলে কত আসবে? 5,500 টাকা। তোমরা করবে তাই এটাই আসবে। বুঝতে পেরেছো?
সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে। ওকে? তোমরাও কমেন্টে জানাবে কিভাবে করলে। দেখো ৩ নম্বর প্রশ্ন কি আছে? ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে ৪, ৬, ১০ এবং ১৫ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কিন্তু ২ ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটি হলো কত? তাহলে আমার কথা হলো যে এই যে উপরে যেগুলো রয়েছে ৪, ৬, ১০ এবং ১৫ এদেরকে আমাকে কি করতে হবে? লসাগু করে নিতে হবে। তাহলে ৪, ৬, ১০ আর হচ্ছে ১৫। তাহলে এদের লসাগু কি করতে হবে? লসা লসাগু। লসাগু করলে কত হবে? লসাগু করলে হবে হচ্ছে ৬০, ৬০ হবে। ঠিক আছে? তাহলে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? ৪ অঙ্কের হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে? ১০০০। ঠিক আছে? এই ১০০০ কে দিয়ে আমি কি করব? এই লসাগুটা দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে ১০০০ কে দিয়ে আমরা এই ৬০ দিয়ে ভাগ করি। তাহলে ৬০ একে ৬০, ৪০, ৪০০। তাই না? এবার একে আমরা কি করব? কত দিয়ে দিতে পারি? ৬ ছয় ৩৬, ৬ দিয়ে যাবে। তাহলে কত হবে? ৩৬০। কত হচ্ছে? ৪০। ৪০, ৪০ কিন্তু কম হয়ে যাচ্ছে। তাহলে একে আমাকে কি করতে হবে? ১৭ দিয়ে দিতে হবে। ওকে? ১৭ দিয়ে দিলে কি হবে? তাহলে আমরা ৬০ কে যদি আমরা ১৭ দিয়ে গুণ করি কত হবে? ১০২০ হবে। ঠিক আছে? তাহলে ১০২০ হচ্ছে কি? এমন ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে ৪, ৬ এবং ১০, ১৫ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আবার ২ ভাগশেষ থাকে বলেছে। তাহলে ২ যদি ভাগশেষ থাকে তাহলে আমাকে ২ কিন্তু শেষে যোগ করে দিতে হবে। তাহলে কত হবে? ১০২২। এইটাই হবে ৪ অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে আমরা এই ৪, ৬, ১০ দিয়ে ১০ এবং ১৫ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কিন্তু ২ ভাগশেষ থাকবে। তাহলে আমাকে প্রথমে কি করলাম? ৪, ৬, ১০, ১৫ লসাগু করলাম। সেই লসাগুকে আমরা ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলাম। দেখলাম যে কি হলো? একটু কম, কম পড়লো তাই ১৭ দিয়ে করে দিলাম। ১৭ দিয়ে করলেই ৪ অঙ্কের যে সবচেয়ে লোয়েস্ট ক্ষুদ্রতম সংখ্যা সেটা বেরোচ্ছে। তাই না? যেটা এই রুলস এ প্রযোজ্য হবে। আর শেষে আমরা ২ যোগ করতে হবে। এটা মাথায় রাখবে কিন্তু ২ বিয়োগ করে দেবে না আবার। ২ বিয়োগ করে কিন্তু অ্যান্সার থাকবে পরীক্ষা হলে। ওকে? সঠিক উত্তর কি? অপশন বি ১০২২। ১০২০ ও কিন্তু অ্যান্সার থাকবে। এটা মাথায় রাখবে। ১০২০ ও থাকবে, ১০১৮ ও থাকতে পারে। চলো দেখি পরের প্রশ্ন। এ এবং বি ১৮ দিনে একটি কাজ করে। দুজনে একত্রে ১২ দিন কাজ করার পরে এ অন্যত্র চলে গেল। বি একা ১৫ দিনে কাজটা শেষ করল। যদি সম্পূর্ণ কাজের জন্য ৳১৫০০ দেওয়া হয়, তবে এর অংশ হলো কত? বলো। এই অঙ্কটা আমরা আজকে অংশ ধরেই করব। ধরে করলে কেমন হবে দেখো। তাহলে কি বলছে? যে এ প্লাস হচ্ছে বি। ঠিক আছে? এরা তাহলে একদিনে কত অংশ কাজ করবে? হুম? একদিনে করে হচ্ছে ১ এর ১৮ অংশ। কারণ ১৮ দিনে তারা কাজটা করে সম্পূর্ণ কাজ। তাহলে একদিনে কত করবে? ১ এর ১৮ অংশ। তাই না? এবার কথা হচ্ছে তারা একত্রে কিন্তু ১২ দিন কাজ করেছে। তারা একত্রে কিন্তু ১২ দিন তাহলে ১২ দিনে কত কাজ করবে? তাহলে ১২/১৮ অংশ। তাই না? তাহলে সমান কি হয় বলতে পারি আমরা? যে এটা কাটাকাটি করে দিই। ৬ দিয়ে কাটি। যে ৬ দুগুণে ১২, ৬ তিনে ১৮ মানে ২/৩ অংশ। তাই তো? ২/৩ অংশ। এই গেল। তাহলে বাকি কাজ কত থাকছে? যে কাজ বাকি। কাজ বাকি থাকে। তাহলে বাকি থাকে ১ থেকে বিয়োগ করব। ১ থেকে আমরা ২/৩ বাদ দেব। তাহলে বাদ দিলে কত অংশ থাকবে? ১ এর ৩ অংশ। ওকে? হুম? তাহলে কি বলছে? এই বাকি কাজ মানে এই বাকি কাজ কে করছে? বি করছে। কত দিনে করছে? ১৫ দিনে। তাহলে বি ১ এর ৩ অংশ যে কাজ, ঠিক আছে? যে কাজটা সেটা কিন্তু ১৫ দিনে কিন্তু করছে। তাই না? তাহলে বি তাহলে ১ অংশ কদিনে করবে? ১ অংশ কাজ। তাহলে কি করবে? ১৫/১ ইন্টু ৩ মানে ৪৫ দিনে। ওকে?
তাহলে আমাকে বলো যে এই 15 দিন আর হচ্ছে আগের যে 12 দিন, হুম? টোটাল কত দিন হচ্ছে বির? তাহলে টোটাল হচ্ছে বির হচ্ছে 15 প্লাস 12 মানে কতদিন? 27 দিন। ঠিক আছে? তাহলে 27 দিনে কত অংশ কাজ করবে সে? বলো। তাহলে 27 দিনে করবে কত অংশ? 27/45 অংশ। মানে 3/5 অংশ কিন্তু সে কাজ করবে। কারণ এখন সে 15 দিন করেছে, আগে 12 দিন করেছে টোটাল। তাহলে ওটা কতদিন হচ্ছে? 27 দিন। তাই না? এ আর বি তো একসাথে কাজ করছিল, এ চলে গেছে। ওকে? তাহলে কথা হলো যে বাকি যে কাজটা, তাহলে এ করে বাকি কাজ। তাই না? এ যদি এত অংশ কাজ বি যদি এত অংশ কাজ করে টোটাল কাজে যদি এত অংশ করে তাহলে এ করবে বাকি অংশটা। মানে এ করে কত অংশ? তাহলে ১ থেকে আমি বাদ দেবো। ১ থেকে ৩ এর ৫ বাদ দিলে কত হবে? ২ এর ৫ অংশ। তাই না? ২ এর ৫ অংশ কি? তাহলে এ করছে। তাহলে ২ এর ৫ অংশ যদি এ করে তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে কি আসবে? যে A:B ঠিক আছে? এবার হচ্ছে এদের টাকার অনুপাত। টাকার অনুপাতে আমরা কিভাবে করবো এটা? তাহলে কত হবে? যে আমরা বলতে পারি যে 2/5 3/5 5, 5 কেটে যাবে। মানটা আল্টিমেটলি পড়ে থাকবে 2:3 বুঝতে পেরেছ? হুম? ওকে? তাহলে এ ক টাকা পাবে? আমাদের কি বলেছে? এ ক টাকা পাবে? তাহলে এ ক টাকা পাবে? এ পাবে হচ্ছে ১৫০০ ছিল। ১৫০০ ইন্টু 2/5 তাই না? এভাবে তো করি আমরা। তাহলে ৫ ৩ এ ১৫০০ ৩০০ মানে এ পাবে হচ্ছে ৳৬০০ বুঝতে পেরেছো অঙ্কটা? এটা করলাম একটু অংশ ধরে। ঠিক আছে? অংশ ধরে করে তোমাদেরকে বোঝালাম যে অংশ ধরে কিভাবে করা যায়। সবসময় ইউনিট মেথডে করি। আজকে একটু অন্যভাবে করলাম। চলো দেখি পরের প্রশ্নটা। ১৫০ মিটার দূরে একজন পুলিশকে দেখে একজন চোর ঘন্টায় ১০ কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করলো। পুলিশটিও তৎক্ষণাৎ ঘন্টায় ১২ কিলোমিটার বেগে তাকে তাড়া করলো। যখন পুলিশটি চোরটাকে ধরবে তখন চোরটা অতিক্রম করেছিল কত মিটার? বলো। হুম? তাহলে আমি যদি আপেক্ষিক গতিবেগ বের করি এখানে সেটা বেরোবে। এবার এটা দেখো যে এটা কিন্তু কিলোমিটার পার ঘন্টায় তাদের গতিবেগ বলেছে। ঠিক আছে? কিন্তু উত্তর আছে কিন্তু মিটারে মানে মিটার পার সেকেন্ডে। তাহলে এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ওকে? যে চোর পুলিশের আপেক্ষিক গতিবেগ কত হবে? চোর আর পুলিশের? চোর ও পুলিশ এদের হচ্ছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কত হবে? ১২ মাইনাস ১০ মানে হচ্ছে 2 কিমি পার আওয়ার। ঠিক আছে? একে আমাকে যদি মিটার পার সেকেন্ডে করতে হয় তাহলে কি করতে হবে? 2 কিমিকে আমাকে ৫ বাই আমি ছোটতে যাচ্ছি মানে ৫/১৮ দিয়ে গুণ করলে তবে কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আসবে। বুঝতে পেরেছো? তাহলে এটা কত হবে? ২ দিয়ে কেটে যায় ২ ৯ ১৮ মানে ৫/৯ মিটার পার সেকেন্ড। হলো? এবারে হচ্ছে কি টোটাল ডিসট্যান্সটা কতটা? ১৫০ মিটার। কারণ সে ১৫০ মিটার দূর থেকে দেখেছে। এই ১৫০ মিটারটা অতিক্রম করলেই তো হয়ে যাবে। যে কত সেকেন্ড তার সময় লাগবে বা কত সেকেন্ড পরে সে চোরটাকে ধরবে। তাহলে ১৫০ সেকেন্ড বাই তাহলে এটা ৫/৯ তবেই তো টাইমটা বেরোবে। তাই না? যে ডিসট্যান্স বাই স্পিড বাদ দিলে তবে তো টাইম বেরোবে। তাহলে ১৫০ ইন্টু হচ্ছে ৯/৫ উল্টে যাবে এটা। তাহলে ৫ কাটি। ৫ ৩ ১৫ শূন্য মানে ৯ ৩ ২৭ ২৭০ সেকেন্ড। ঠিক আছে? ২৭০ সেকেন্ড কি তার সময় লাগবে। ওকে? তাহলে ২৭০ সেকেন্ড যদি সময় লাগে চোরটাকে ধরতে, এবার কথাটা হলো এটা যে যখন পুলিশটি চোরটাকে ধরবে, তখন চোরটা কতটা দূরত্ব অতিক্রম করেছিল? চোরটা কতটা দূরত্ব অতিক্রম করেছিল? তাহলে এটা করতে হবে। তাহলে আমি যদি আমরা করি তাহলে কি হবে? ২৭০ মানে ডিসট্যান্স এবার ডিসট্যান্স সমান কি? টাইম ইনটু স্পিড। তাহলে ২৭০ এটা হচ্ছে স্পিড বলছি এটা হচ্ছে টাইম। ওকে? তো টাইমের সঙ্গে স্পিড কত? স্পিড হচ্ছে
স্পিড কত? 10, চোরের স্পিড কত? 10, ঘন্টায় 10, তবে তো ধরবে পুলিশের স্পিড বেশি হলে। একে আমাকে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। কেন করতে হবে? কারণ ওটা ছিল হচ্ছে এই 10টা ছিল কি কিলোমিটার পার আওয়ারে ছিল, সেটাকে আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। ওকে, তাহলে কাটাকাটি করি, করো। 3 দিয়ে করো, 3 6 18, 3 9 27, 0, আবার 3 দিয়ে করো, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 0, 2 দিয়ে করো, 2 5 এ 25, 3 এ 75, 750, 750 মিটার। এটা হচ্ছে উত্তর। ওকে, সঠিক উত্তর কি হলো? অপশন এ, 750 মিটার। চোরটা কিন্তু এতটা ডিস্টেন্স অতিক্রম করবে। ওকে, দেখো পরের প্রশ্ন। কমলের বর্তমান বয়স 47 বছর এবং তার স্ত্রীর বয়স হচ্ছে 38 বছর। তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের কিন্তু 1.5 গুণ ছিল। কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল? বলো। কিভাবে করবে বলো? তোমরা করার চেষ্টা করো, উত্তর বলো, কমেন্টে জানাও। তাহলে তুমি মনে করি বা ধরে নাও, কি ধরে নেবে? যে কমলের বিবাহের বিবাহের সময় তার স্ত্রী, ঠিক আছে, তার স্ত্রীর যে বয়স সেইটা ধরে নাও যে এক্স ছিল, এক্স বছর ছিল, ঠিক আছে। তাই যদি ধরে এগোই তাহলে বিবাহের সময়, ঠিক আছে, তাহলে বলতে পারি যে আমরা বিবাহের সময় কমলের যে বয়স, সেই বয়সটা কত হবে? সেটা হবে 1.5 গুণ, মানে কি 1/2 মানে কি 3/2, 3/2 এক্স বছর। ওকে, এটা হবে, হলো, তাই তো হবে। হুম, তাহলে এবারে কি বলছে? তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ। ওকে, এবারে একটা কথা বলো, যে তার যে বিবাহের সময় তার যে মানে কমলের যে বয়স 3/2 সেখান থেকে যদি আমি তার স্ত্রীর বয়সটা বাদ দিই, যেটা দাঁড়াবে, যে পার্থক্যটা, বয়সের পার্থক্যটা দাঁড়াবে, সেটা যদি কমলের যে আগে যে বয়স, বর্তমান যে বয়স ছিল, সেখান থেকে যদি তার স্ত্রীর বয়সটা বাদ দিই, তাহলে ইকুয়াল হওয়া দরকার। তো মানে দুটো ডিফারেন্সটা ইকুয়াল হওয়া দরকার, যে তার বিবাহের সময় যে কমলের বয়সটা, তার যে স্ত্রীর বয়সটা বাদ দিই, সেই যে পার্থক্যটা, আর বর্তমান বয়সের সঙ্গে যদি তার স্ত্রীর বয়সটা বাদ দিই, ঠিক আছে, তাহলে সেই যে পার্থক্যটা ইকুয়াল হওয়া দরকার, তাই না? তাহলে এটা করলে কি হবে বলো? এটা গুণ হয়ে যাবে এখানে 2x, তাহলে 3x মাইনাস 2x বাই 2, এটা বিয়োগ করলে কত হবে? 9, ঠিক আছে। তাহলে x বাই 2 সমান 9, অতএব x সমান হচ্ছে 18। তাহলে বিবাহের সময় তার স্ত্রীর বয়স কত ছিল? 18 বছর, ঠিক আছে। তাহলে বিবাহের সময় কমলের বয়স কত ছিল বিবাহের সময়? তাহলে কত হবে এটা করলে? যে 3/2 ইন্টু 18, মানে 2 9 18, মানে 27 বছর, ঠিক আছে, 27 বছর। এবার আমাকে কি বলেছে? যে তাদের কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল। তাহলে 47 বছর থেকে যদি আমরা 27 বছর বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 20 বছর। তাহলে 20 বছর আগে তাদের বিয়ে হয়েছিল, তাই না? সঠিক উত্তর কি হবে? 20 বছর। ওকে, দেখো পরের অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্ক। একটি ঘড়ি সকাল 5টার সময় সঠিক সময়ে মিলিয়ে রাখা হলো। ঘড়িটি 24 ঘন্টায় 16 মিনিট করে পিছিয়ে পড়ে। চতুর্থ দিনে ওই ঘড়িতে রাত্রি 10টা দেখালে সঠিক সময় কত? বলো, কিভাবে করবে এটা? বলো, তোমরা করার চেষ্টা করো। তাহলে আমাকে বলো চতুর্থ দিনে টোটাল কত ঘন্টা হচ্ছে? যে চতুর্থ দিনে রাত্রি 10টা পর্যন্ত, তাহলে চতুর্থ দিন সম্পূর্ণ নয় তো? তাহলে 3 দিন সম্পূর্ণ, মানে 72 ঘন্টা। আর চতুর্থ দিনে মানে সকাল 5টা থেকে, আগের দিনে প্রথম দিন 5টা থেকে রাত্রি 10টা, মানে হচ্ছে 12, আর সাথে হচ্ছে 17 ঘন্টা, ঠিক আছে। তাই এটা টোটাল ঘন্টা, মানে হচ্ছে যোগ করলে হবে 89 ঘন্টা, 89 আওয়ার। ওকে, তাহলে 89 আওয়ারে কতটা ফল্ট সেটা বের করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, এটা সঠিক টাইম না তো, সঠিক টাইমটা বেশি হবে। এটা সঠিক ঘন্টা,
কিন্তু ঘড়ি দিয়ে সঠিক যেটা মিলিয়ে দেওয়া আছে সেটা কিন্তু বেশি হওয়া দরকার, তাই না? কারণ এই ঘন্টাতে প্রত্যেক 24 ঘন্টায় 16 মিনিট করে পিছিয়ে আছে। ওকে? তাহলে এখানেও নিশ্চয়ই পিছিয়ে আছে। সেটা আমরা বের করলে বেরিয়ে যেতে পারে। তাহলে আমাকে বলো, যদি যে তাহলে 24 ঘন্টা যদি 16 মিনিট করে পিছিয়ে থাকে, তাহলে আমি বলতে পারি যে 23 ঘন্টা, 23 আওয়ার এই 44 মিনিটস, তাই না? 23 ঘন্টাই লিখি। তাহলে আমি দাঁড়াও মুছে দিই এটা। যে আমি বলতে পারি যে 23 ঘন্টা, ওকে? আর হচ্ছে 44 মিনিট, 44 মিনিট, বা একে আমি কি বলতে পারি? একে বলতে পারি আমি 23 পূর্ণ 44/60 মিনিট। এটাকে ভেঙে নিলে আসবে হচ্ছে 356/15, 15 ঘন্টা, মানে ঘন্টায় প্রকাশ করে নিলাম আর কি। ওকে, এই ঘন্টায় প্রকাশ করে নিলাম। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে ঘড়িতে সঠিক সময় কত দেখাবে? যে 24 ঘন্টা। ঘড়িতে সঠিক সময় কিন্তু 24 ঘন্টা দেখাবে। এটা মানে। তাহলে ডিফারেন্স কত? 16 মিনিটের। তাহলে এইটা মানে যদি 24 ঘন্টা দেখায়, তাহলে 89 ঘন্টা মানে কত সময় দেখাবে? উইকিং নেমে করলে আমরা। মানে কত সময় দেখাবে? তাহলে 24 বাই হচ্ছে 356/15 ইন্টু 89। তাহলে একে আমরা যখন নিয়ে আসবো তখন কি হবে? 24 ইন্টু 15/356 ইন্টু হচ্ছে 89। ঠিক আছে? তাহলে এবার কারাটি করতে হবে। কারাটি করো। কারাটি করো, কারাটি করো। 89 তে কাটে যদি কাটাটি করি আমরা, এটাকে 4 দিয়ে কেটে যাবে। 4, ঠিক আছে? 4 দিয়ে কাটলে এটা 4 6 24, তাহলে 15 6 হচ্ছে 90। 90 হচ্ছে ঘন্টা। তাহলে 1 ঘন্টা কিন্তু বেড়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে কটা দেখাচ্ছিল? 10 টা দেখাচ্ছিল ঘড়িতে। 10 টা দেখালে তাহলে সঠিক সময় তাহলে কত হবে? এটা অরিজিনালি 10 টা। তাহলে ঘড়িতে সঠিক সময় কত হবে? সেটা তাহলে কি হবে? রাত্রি 11 টা হবে। বুঝতে পেরেছো? 1 ঘন্টা বেড়ে গেছে। তাই না? ১ ঘন্টা বেড়ে গেছে। এমনি যদি তুমি এখানে কাউন্টিং করো যে তাহলে 24 মানে ৩ দিন। ৩ দিনে কত বলো? ১৬ দিনে ৪৮। ৪৮ এবারে ৮৯। ওকে? এই ১৬ দিনে, হ্যাঁ, ১৬ দিনে ৪৮, আর এদিকে হচ্ছে বাকি কত থাকছে? ১৭ ঘন্টা। ১৭ ঘন্টায় কতটা বাড়বে সেটা হিসাব করলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? মানে আর ১২ মিনিট হয়ে যাবে। দিলেই ৬০ মিনিট হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? ১৭ ঘন্টা ১২ মিনিট এক্সট্রা হবে। ওই এক্সট্রাটা মানে ১২ মিনিট স্লো হবে। ওই এক্সট্রাটা ধরলেই, যোগ করলেই কিন্তু পুরো ১ ঘন্টা হয়ে যাবে, মানে ১ ঘন্টা বেড়ে যাবে। ৮৯ প্লাস ১ ঘন্টা মানে কত হলো? সেটা হলো ৯০ ঘন্টা, এই হ্যাঁ ৯০ ঘন্টা। মানে মানে হচ্ছে পরের দিন ১১ টা। বুঝতে পেরেছো? চলো দেখি পরের প্রশ্ন দেখি। দেখো ৮ নম্বর প্রশ্ন। এ এবং বির মাসিক বেতন হচ্ছে 2:3। যদি প্রত্যেকের বেতন ৩০০ টাকা করে বৃদ্ধি পায়, তবে ওই অনুপাত হচ্ছে কত হয়? 13:19 হয়। তাই যদি হয় তাহলে এর মাসিক বেতন কত? একবারে সহজ প্রশ্ন এটা। ঠিক আছে? একবারে সহজ প্রশ্ন। তুমি এর ধরে নাও 2x আর b এর ধরে নাও হচ্ছে 3x। হলো? তাহলে আমি কি বলতে পারি? যে এর যে 2x, তার সঙ্গে যদি আমরা ৩০০ টাকা বাড়াই, আর b এর যে কত? 3x, তাই তো? 3x তার সঙ্গে কতটা বাড়াতে হবে? ৩০০ টাকা। এইটা সমান আমি তো বলতে পারি যে 13/19 বলতে পারি তো? না পারি না? অবশ্যই পারি। তাহলে কত হবে? ১৯ কোনাকুনি গুণ করি। ১৩ তিনে ৩৯ এক্স প্লাস হচ্ছে ১৩ তিনে ৩৯ মানে ৩৯০০ সমান হচ্ছে ২৯ দুগুণে ৩৮, ৩৮ এক্স প্লাস ১৯ তিনে ৫৭। তো এটা এদিকে আসলে কি হবে? এক্স থাকবে। আর এটা এদিকে বিয়োগ হলে কত হবে? বিয়োগ করলে হবে ১৮০০। ঠিক আছে? তাহলে এক্স সমান বেরিয়ে গেল কিন্তু ১৮০০। তাই যদি হয় তাহলে এর এর কত? এর অনুপাত ছিল 2। তাহলে এর মাসিক বেতন কত হবে? হুম? ১৮০০ ইন্টু ২ মানে ৩৬০০ টাকা। ঠিক আছে? ৩৬০০ টাকা হবে। ওকে?
সঠিক উত্তর কি অপশন ডি 3600 টাকা। চলো দেখি পরের প্রশ্ন। দেখো, একটি শ্রেণীর প্রথম পদ দ্বিতীয় পদ ব্যতীত প্রত্যেক পদ পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান। কথাটা মন দিয়ে পড়বে ভাষাটা। যে একটি শ্রেণীর প্রথম পদ এবং দ্বিতীয় পদ ব্যতীত, প্রথম পদ এবং দ্বিতীয় পদ ছাড়া প্রত্যেকটি পদ পূর্ববর্তী পদের সমষ্টির সমান। মানে আগের পদের হচ্ছে সমষ্টির সমান। এই পূর্ববর্তী দুটি পদের, সামনের দুটো পদের হচ্ছে সমষ্টির সমান। মানে প্রথম পদ দ্বিতীয় পদ ছাড়া এই দুটোকে যোগ করলে কিন্তু ৩ নম্বরটা হবে। বুঝতে পেরেছো তো? এই দুটো যোগ করলে ৩ নম্বর তৈরি হবে। আবার এই দুটো যোগ করলে আবার পরের নম্বরটা তৈরি হবে। যদি প্রথম পদ যদি ২ হয় এবং ষষ্ঠ পদ কত বলেছে ২৬ হয়, তবে সপ্তম পদ কত হবে? তাহলে প্রথম পদ আমাকে ২ বলেছে, হ্যাঁ? এবারে আমি ধরে নিলাম যে দ্বিতীয় পদটা হচ্ছে আমি ধরলাম যে x, জানি না। তাহলে তৃতীয় পদ কত হবে? তৃতীয় পদ কত হবে? তাহলে হচ্ছে 2 + x, তার মানে দুটো পদের সমষ্টি বলেছে। তাহলে চতুর্থ পদ কত হবে? হুম? বলো? এই দুটো সমষ্টি হবে, এটা হবে। তাই তো? তাহলে কত হবে? হুম? 2 + 2x, x যোগ করলে 2x হবে। এবার এই পদটা কত হবে? পঞ্চম পদ। বলো? তাহলে এই ২ ২ ৪ হবে, 4 প্লাস হচ্ছে 3x, তাই না? এবারে ষষ্ঠ পদ কত হবে? ১ ২ ৩ ৪ ৫, হ্যাঁ। ষষ্ঠ পদ কত হবে? ষষ্ঠ পদ হবে হচ্ছে, তাহলে এবারে এই দুটো যোগ করব। এই দুটো ৪ আর ২ কত হবে? ৬ হবে। ৬ প্লাস হচ্ছে 5x, তাহলে এটা ষষ্ঠ পদ। কিন্তু আমায় কি বলেছে? ষষ্ঠ পদ সমান হচ্ছে ২৬। তাহলে আমি কি বলতে পারি যে 6 প্লাস 5x সমান হচ্ছে ২৬। তাহলে 5x সমান কত হচ্ছে? ২০। এই যদি মাইনাস হয়ে যাবে, তাহলে x সমান হচ্ছে ৪। x সমান যদি ৪ হয় তাহলে আমাকে কি বলেছে? তবে সপ্তম পদটি কত হবে? তাহলে সপ্তম পদ তাহলে এই দুটোর যোগফল হবে। তা না? এই দুটোর যোগফল করলে কত হবে? এই দুটোর যোগফল করলে ১০ প্লাস হচ্ছে 8x, তাহলে ১০ প্লাস 8x মানে কি? ৮ ৪ এ ৩২, মানে হচ্ছে ৪২। সপ্তম পদ হবে হচ্ছে ৪২। বুঝতে পেরেছো? একবারে সহজ, একটু ভেবে চিন্তে করলেই তোমরা পারবে। চলো দেখি পরের প্রশ্ন। কি আছে দেখো। ২ প্রকার চা 5:3 অনুপাতে মিশ্রিত করা হলো। প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য ৳২০০ প্রতি কেজি ও দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে ৳৩৬০ প্রতি কেজি। মিশ্রণটি প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে শতকরা ৳২০ লাভ হবে? কিভাবে করবে বলো? একটু অন্য প্রসেসে করি, অ্যালিগেশনেই করি, যেহেতু মিশ্রণ করছি আমরা, তাই না? তাহলে একটা বুঝতে পারছি কি ৳২৪০ দরে একটা চা, হুম? এটা তো আমরা বুঝতে পারছি। আরেকটা হচ্ছে কি ৳৩৬০ দরে একটা চা। মিডলটা কিন্তু আমরা কত টাকা কেজি দরে বিক্রি করলে সেটা কিন্তু আমরা জানি না। জানি কি? সেটা কিন্তু আমরা জানি না। কত টাকা বিক্রি করলে। একটা জানি কি? এই ফ্যাক্টর থেকে একটা হয় বেশি, মানে এইটা হচ্ছে মানে কম হবে, এইটা হচ্ছে বেশি হতে পারে, বেশি হবে। একটা কম হবে, একটা বেশি হবে এই ফ্যাক্টর থেকে। এটা কিন্তু আমরা জানি। এখান থেকে যেটা বেরোবে, যে মাইনাস করে, সেটাও কিন্তু আমরা জানি না। কিন্তু তাদের অনুপাতটা জানি। কি দেওয়া আছে? 5:3, ঠিক আছে? সেই অনুপাতটা কিন্তু আমরা জানি। বুঝতে পেরেছো এবার ব্যাপারটা? এটা কি করে বের করবে অ্যালিগেশনে? সহজ উপায় কি? এই যে দুটো, এর ডিফারেন্স করতে হবে। ডিফারেন্স কত? এই দুটোর ডিফারেন্স ১২০। ওকে? ১২০ কে তোমায় কি করতে হবে? ১২০ কে হচ্ছে 5:3 অনুপাতে ভাগ করে দিতে হবে সমান ২ ভাগে। ঠিক আছে? 5:3, তাহলে ১২০ কে যদি আমি ১ম এ প্রথম অংশটা করি, তাহলে এটা ৫ ৩ ৮, মানে ৫/৮ দিয়ে করি। তাহলে ১৫ আষ্টে এই হ্যাঁ ১৫ আষ্টে ১২০, মানে প্রথমটা হলো কত? ৭৫, 75 হলো? দ্বিতীয়টা কত হবে? তাহলে ১২০ ইন্টু 3/8, মানে ১২০ কে তোমাকে কি করতে হবে? 5:3 অনুপাতে ভাগ করে দিতে হবে। বুঝতে পেরেছো তো কথাটা, আমার কথাটা? এটা ১৫ দিয়ে ভাগ যাবে, একই সেম। তাহলে ১৫ ৩ ৪৫। তাহলে একটা কথা কি বুঝতে পারলাম, যে এখানে কি বসবে? ৭৫ বসবে। প্রথম যেটা বেরোলো সেটা ৫ এর, এটা ৭৫ বসবে। আর এখানে কত বসবে? ৪৫ বসবে। ঠিক আছে? এবারে এটা আমরা পেয়ে যাবো, তাই না? কারণ কি? একটার সঙ্গে, মানে এইটার সঙ্গে এইটা যোগ করলে এটা হবে। আর এইটার থেকে
এইটা বিয়োগ করলে এটা হবে, তাহলে এটার সঙ্গে এটা যোগ করি, কত হচ্ছে 285। বুঝতে পেরেছো? 285 বেরোলো। এটা কিন্তু উত্তর নয়। উত্তর কি চেয়েছে? যে মিশ্রণটি কত টাকা কেজি দরে বিক্রি করলে এটা 20% হবে, 20% লাভ হবে, শতকরা 20% লাভ হবে। তাহলে শতকরা 20% লাভ হবে, কত টাকা কেজি দরে বিক্রি, মানে কত টাকা কেজি দরে ক্রয় মূল্য কিন্তু বলেনি। ঠিক আছে, যে মিশ্রিত তুমি কত টাকা করছো সেটা বলেনি। তাহলে 285-র উপরে আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে, মানে 120/100 করতে হবে। বুঝতে পেরেছো তো? এটা করলে হয়ে যাবে। তাই 0 কেটে দিলাম, 2 6 2 5 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হবে, 5 5 25, 5 7 35, 57 ইন্টু 6 মানে হচ্ছে 342। ওকে, তাহলে সঠিক উত্তর কি হলো? অপশন ডি, 342 টাকা কেজি দরে বিক্রি করলে কিন্তু 20% লাভ হবে। বুঝতে পেরেছো? তাহলে অ্যালিগেশন কিভাবে করা যায়? চলো দেখি পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে 2 জন প্রার্থী ছিলেন। ওই কেন্দ্রে ভোটদাতাগণের 4% ভোটদানে কিন্তু বিরত ছিলেন। এই অঙ্কগুলো করার সঙ্গে একটু ভালো করে পড়বে, তাহলে কিন্তু আমরা কিন্তু ইজিলি পেরে যাবে। কি বলছে? 4% ভোটদানে কিন্তু বিরত ছিলেন এবং 2 জন প্রার্থীর মধ্যে একজন সমস্ত কেন্দ্রের ভোটদাতাগণের 52% ভোট লাভ করে প্রতিদ্বন্দ্বীকে 500 ভোটে কিন্তু পরাজিত করে নির্বাচিত হন। তাহলে প্রকৃতপক্ষে যতজন ভোট দিয়েছিলেন তার সংখ্যা হলো কত? তাহলে আমার কথা হলো যে মোট যদি ভোটার ধরি আমি x জন, ঠিক আছে? মোট ভোটার ধরলাম আমি x জন, মোট ভোটার হলো x জন ধরলাম। তাহলে আমার ভোট দান করেছে কতজন? মানে ভোট দিয়েছে, যে ভোট পড়েছে যেটা ভ্যালিড, সেটা ভ্যালিড ভোটটা কতটা? সেটা কত আমি বলতে পারি যে 4% বাদ, মানে 96, 96 x/100 জন। এটা হচ্ছে ভ্যালিড ভোট, তাই না? এবার বিজয়ী যে প্রার্থী সে ভোট পেয়েছে কতটা? যে বিজয়ী প্রার্থী সে পেয়েছে কত? 52% ভোট। ঠিক আছে? 52%, তাহলে 52 x/100, এতটা ভোট সে পেয়েছে, 52% ভোট। তাহলে বিজয়ী প্রার্থী এতটা ভোট পায়, তাহলে আমার কথা হচ্ছে এটা, এই যে টোটাল ভোটটা, হুম? এবার এবারে কি হয়েছে? ভোট পেয়েছে এবং প্রতিদ্বন্দ্বীকে 500 ভোটে পরাজিত করেছে। এখান থেকে আমি একটা সমীকরণ করতে পারি যে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? 52x/100, তাই না? এবার দুটো প্রার্থী, তাই দুটো প্রার্থীকে আমি 2 দিয়ে গুণ করলাম এবং দুটো প্রার্থী কি 500 ভোটে কিন্তু একে অপরকে হারিয়েছে। এখান থেকে আমি 500 মাইনাস করলাম। ঠিক আছে? কারণ দুজনের মধ্যে 500 ছিল। সেখান থেকে একটা 500 মাইনাস করলাম। কারণ একজন বেশি পেয়েছে। এটা মানে আমি কি বলতে, এটা কি বলতে পারি যে 96x/100? পারি কি পারি না? বলো। এটা মানে টোটাল ভোট, ভ্যালিড ভোটটা। একদম। এটা আমরা কিন্তু বলতে পারি। বুঝতে পেরেছো তো কথাটা আমার? এটা গুণ করে দিই। 104 x মাইনাস হচ্ছে এইটা এদিকে নিয়ে চলে আসতে হবে। 104x একবারে নিয়ে চলে আসি, 96 x, আর এদিকে এটা নিয়ে গেলে 500 হয়ে যাবে। হলো? তাহলে এটা এই 100টা দিয়ে গুণ হয়ে যাবে আবার। তাহলে এদিকে কত হবে? 4x, না 4x, হ্যাঁ 8x। 8x সমান হচ্ছে 500, না এটা হবে দুটো শূন্য দুটো শূন্য, তাই তো? মানে 5000, 5000 হয়ে যাবে। হুম, না একটা শূন্য 50,000 হবে, সরি। তাহলে x সমান কত হবে? x সমান ভাগ করলে কত হবে? 8 দিয়ে ভাগ করি। 8 6 2 5 0, x সমান হবে হচ্ছে 6250 জন ভোট হচ্ছে দিয়েছিল। ঠিক আছে? এটা 6250 জন হচ্ছে হচ্ছে কি মোট ভোটার, এক্স এর মান বেরোলো। এবার ভোট কতজন দিয়েছে? ভোট তো 96% দিয়েছে, তাই না? ওকে, এটা করলে হবে না। কত পার্সেন্ট টোটাল, প্রকৃতপক্ষে যতজন ভোট দিয়েছে মানে ভ্যালিড ভোটটা, ঠিক আছে? এটা তো ভোটার সংখ্যা, এর টোটাল মানে টোটাল ভোটার সংখ্যা। হলো? তো এর উপরে 96% করতে হবে আমাকে। 96/100 কাটাকাটি করো। এটা কাটাকাটি করলে কত হবে? হচ্ছে 6000। ঠিক আছে? তাহলে এটা তোমরা করে নিও। সঠিক উত্তর যেটা হবে কি? অপশন ডি, 6000 হবে। ওকে? চলো দেখি পরের প্রশ্ন কি আছে। দেখো 12 নম্বর প্রশ্ন। একটি ট্রেন 60 কিমি/ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোল গেল। আবার আসানসোল থেকে কলকাতা ফিরে এসে 40 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে উভয় যাত্রার গড় গতিবেগ কত? একবারে সহজ প্রশ্ন।
ঠিক আছে? যদি ডিসটেন্স না থাকে একবার, এটা সহজ প্রশ্ন, যদি দুটো স্পিড থাকে আমরা কি করি, 2xy বাই x প্লাস ওয়াই, এটা করলে অ্যান্সার। তাহলে 2 ইন্টু 60 ইন্টু 40 আর হচ্ছে 60 প্লাস হচ্ছে 40, তাহলে করলে কত হবে, যে 2 ইন্টু 60 ইন্টু 40 বাই হচ্ছে 100, তাহলে দুটো শূন্য কেটে দাও, তাহলে সঠিক উত্তর কি হলো, 12, 12 4 48, ওকে, 48 কিমি পার আওয়ার। সঠিক উত্তর কি হলো, অপশন বি হলো। বুঝতে পেরেছো? চলো দেখি পরের প্রশ্ন। একটি স্তম্ভের 1/3 কালো রং করা হলো, বাকি অংশের 5/11 অংশ লাল রং করা হলো এবং অবশিষ্ট অংশ সাদা রং করা হলো। যদি সাদা অংশের দৈর্ঘ্য 60 ফুট হয় তবে স্তম্ভের উচ্চতা কত? ভালো করে পড়লে নিজেরাই এমনিই পেরে যাবে। ঠিক আছে? তাহলে স্তম্ভের উচ্চতা যদি টোটাল যদি আমার এক অংশ হয় তাহলে কালো মানে ব্ল্যাক করা হয়েছে, প্রথমে ব্ল্যাক রং করা হয়েছে, তার ব্ল্যাক কত করা হয়েছে, 1/3 অংশ করা হয়েছে, 1/3 করা হয়েছে। তাহলে বাকি কি থাকছে, বাকি থাকছে কত, 2/3 অংশ, বাদ দিলে এটা, 1 থেকে বাদ দিলে, তাই না? এবার 2/3 অংশের কিন্তু বাকি অংশের আবার কি করা হয়েছে, হচ্ছে কি করা হয়েছে, লাল, রেড রং করা হয়েছে। রেড কত করা হয়েছে, রেড রং করা হয়েছে 2/3 অংশের হচ্ছে 5/11 অংশ, ওকে, মানে হচ্ছে 10/33, এত অংশ কিন্তু রেড করা হয়েছে, তাই তো? তাহলে এত অংশ যদি রেড করা হয় তাহলে বাকি কত পড়ে থাকছে, তাহলে আমাকে এখান থেকে বাদ দিতে হবে, এখান থেকে বাদ দিলে কত হবে, বাকি 2/3 মাইনাস হচ্ছে 10/33, এটা বাদ দিলে কত হবে, এটা বাদ দিলে হবে, করি এটা, 33 লসাগু 11 মানে 22 মাইনাস 10 মানে হচ্ছে 12/33 অংশ কিন্তু বাকি পড়ে থাকছে। ঠিক আছে? এই 12/33 অংশটা বাকি পড়ে থাকছে সেটা কিন্তু সাদা রং করা হচ্ছে, হোয়াইট রং করা হচ্ছে, তাই না? এটা কি করা আছে, হোয়াইট রং, এটা কিন্তু হোয়াইট রং করা আছে। এই হোয়াইট রংটা কি বলেছে, যে এই যে 12/33 সেটা কিন্তু সমান কি বলেছে, 60 বলেছে। তাহলে এক অংশ সমান আমি কি বলবো, যে 60, যেটা বাই হবে উল্টে যাবে, ইন্টু এই 33 ছিল, 33/12 উল্টে যাবে, অ্যাকচুয়ালি ভাগ হবে, এটা ভাগটা উল্টে যাবে, ওকে, 12 5 60, তাহলে কত হলো, যে 5 3 এই, হ্যাঁ 5 3 15 5, 5 3 15 16, এত ফুট, এত ফুট হচ্ছে সম্পূর্ণ অংশ স্তম্ভের যে উচ্চতা। সঠিক উত্তর কি হলো, সঠিক উত্তর অপশন সি, 165 ফুট। বুঝতে পেরেছো? সহজ অঙ্ক, আস্তে আস্তে করলে নিজেরাই পারতে। দেখো পেরে যাবে, এমনিতেই পেরে যাবে। আনারসের দাম প্রত্যেকটি 7 টাকা, তরমুজের দাম প্রত্যেকটি 5 টাকা, একজন 38 টাকায় উভয় প্রকার ফল কিনলেন। এটা লজিক্যালি প্রশ্ন, তাহলে আনারসের সংখ্যা হলো কত? এটা অপশন টেস্ট করে নিজেরাই পারবে, এটা নিজে যদি চেষ্টা করো তাহলে পারবে। টোটাল 38 টাকা, আমাকে 38 টাকা হচ্ছে আমাকে বোঝাতে হবে, মেলাতে হবে, 38 টাকা মেলাতে হবে। তা 38 টাকা যদি মেলাই আমি, তাহলে আমি ধরলাম যে সে যদি 4টে আনারস কিনে, তা আনারসের দাম কত, 7 টাকা করে, তাহলে 4 ইন্টু 7 মানে 28 টাকা। আর কত পড়ে থাকছে, আর পড়েছে 10 টাকা। তাহলে 10 টাকা যদি থাকে তাহলে সে কটা হচ্ছে, এটা কি আনারস ধরেছি আমরা, আনারসের সংখ্যা চেয়েছে, তাহলে তরমুজ কটা কিনবে, তাহলে 5 ইন্টু 2, তাহলে 2টা কিনবে তরমুজ, তাই না? তা আনারসের সংখ্যা 4টে ধরলে কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে? যে কোনোটা ধরবে এমনি পেয়ে যাবে, অন্যটা না মিললে এটা মিলে যাবে, ওকে। চলো দেখি পরের প্রশ্ন। কতিপয় ব্যক্তি স্থির করলেন যে তারা যতজন আছেন প্রত্যেকে তত টাকা ব্যয় করবেন, তাই তারা মোট এত টাকা ব্যয় করলে ব্যক্তির সংখ্যা হলো কত? এগুলো হচ্ছে একবারে সহজ অঙ্ক, মাথা ঘামানোর কোনো দরকার নেই। এবার যতজন আছেন তত টাকা পাবেন, এর মানে কি, আমাকে এটাকে হচ্ছে বর্গমূল করতে হবে, সোজা কথা, ওকে, আমাকে এটাকে বর্গমূল করতে হবে। ঠিক আছে? একে উৎপাদকে ভেঙে নিতে পারো, ভেঙে নিয়ে করতে পারো, না হলে ভাগ প্রক্রিয়াও তোমরা এরকম করে, যে এই এরকম ভাবেও করতে পারো তোমরা। ঠিক আছে? প্রথমে কত দিয়ে 8 দিয়ে যাবে, কারণ জোড়ায় জোড়ায় নামবে, 8 8 64, বিয়োগ করলে কত হবে, 11, এবারে পরের জোড়া নামবে, এবারে এটার দ্বিগুণ হবে এটা, ঠিক আছে, এটা 8 লেখা হয়নি, সরি, তাই এটা এর দ্বিগুণ হবে এটা, 8 দুগুণে 16,
এবারে কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। 7 7 49, 9 আছে শেষে। তাহলে 11 69 কিন্তু হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কি হলো? 87। ওকে? যে এইটা মানে কি? যে 87 ইন্টু 87, তাহলে আলটিমেটলি 87 দাঁড়ালো। নাহলে উৎপাদক বিশ্লেষণ করে নেবে এরকম করে 7 5 6 9 আস্তে আস্তে করবে, 3 দিয়ে 3 দিয়ে করে করে যাবে। তাহলে তাও তোমরা পেরে যাবে। কমন গুলোকে নিয়ে নেবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। চলো দেখি পরের প্রশ্ন। 11টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 253। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত? বলো। 11টি বলেছে। তাহলে 11টা হচ্ছে অযুগ্ম বলেছে, পরপর অযুগ্ম। তা যুগ্ম নয়, মানে জোড় নয়। তাহলে আমি x প্লাস 1 ধরবো প্রথমে। ঠিক আছে? তারপরে আমি ধরবো কি x প্লাস 3 ধরবো। 2 ধরা তো যাবেই না। তারপরে x প্লাস আমি 5 ধরবো। 3টে হয়ে গেল। x প্লাস 7, x প্লাস 9, x প্লাস হচ্ছে 11, x প্লাস 13, x প্লাস 15, x প্লাস হচ্ছে 17, x প্লাস হচ্ছে 19 আর x প্লাস হচ্ছে 21। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 11টা হয়ে গেল। ওকে? এবার এগুলোকে যোগ করতে হবে। যোগফল বলেছে। তাহলে 11x হবে প্রথমে। আর বাদবাকি এই সংখ্যাগুলো যোগ করলে কত হবে? যোগ করো তোমরা। 21 19 17 15 এগুলো যোগ করলে দাঁড়াবে হচ্ছে 121। এইটা সমান হচ্ছে 253 বলেছে আমাকে। তাহলে 11x সমান, এটা বিয়োগ হয়ে যাবে এদিকে আসলে। তাহলে বিয়োগ করলে কত হবে? 132 হবে। তাহলে x সমান কত হবে? এটা ভাগ 132 ভাগ করে দেবো। 132/11 সমান হচ্ছে 12। তাহলে x সমান বেরোলো হচ্ছে 12। এবারে কি বলেছে? যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাই ক্ষুদ্রতম x প্লাস 1 মানে 12 প্লাস 1 মানে 13। সঠিক উত্তর কি হলো? অপশন ডি। বুঝতে পেরেছো? দেখো 17 নম্বর প্রশ্ন। 1-এর 4, 1-এর 3, 2-এর 5 এবং 3-এর 7 ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশের অন্তর্ফল হলো কত? বলো। কিভাবে করবে বলো? কিছুই না, লসাগু করে নাও, এমনি নরমাল, সহজ একবারে। তাই না? যদি আমরা 4, 3, 5 আর 7 সবগুলো হচ্ছে বিজোড়। ঠিক আছে? মৌলিক সংখ্যা। সবগুলোকে গুণ করে দিতে হবে। গুণ করলে কত হবে? 4 5 এ 20, 20 3 এ 60, 7 6 42 মানে 420। 420 হবে লসাগু। দিয়ে সংখ্যাগুলোকে যদি আমরা করে নিই, যে প্রথমে 1-এর 4, 1-এর 4 যদি এটা 420 করি, তাহলে ভাগ করলে কত হবে এটা? 420 মানে 4 বাদ দিত, তাহলে 3 15, 15 সাথে 105, 105 হবে। 105 মানে 1 রয়েছে এখানে। তাহলে 1-এর 3 করি, 3 বাদ দিত, 20, 20 সাথে 140, উপরে তাহলে 140 হবে। 140/420। তারপরে কথা হচ্ছে 2 এর 5, ও এটা 2 এর 5 আছে। তাই 2 এর 5 করলে কত হবে? 5 বাদ দাও। 12 420, 12 সাথে 84, 84, 84 দুগুণে হচ্ছে 168, 168 আর এদিকে হচ্ছে 3 এর 7। 3 এর 7 কে করলে কত হবে? 7 বাদ দাও 420 থেকে, 420 এ থেকে, তাহলে 20, 20 3 এ 60, 60 3 এ 180। এবারে তুমি পেয়ে যাবে বড় কোনটা ছোট কোনটা। তাহলে বড় কোনটা? হুম? এটা বড়। ওকে? ছোট কোনটা? এটা ছোট। তাই না? 1-এর 4 হচ্ছে হচ্ছে ছোট। তাই তো? তাহলে আমি 3 এর 7 থেকে 1-এর 4 বাদ দেব। আমাকে কি বলেছে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশের অন্তর্ফল। এইটা বাদ দেব। বাদ দিলে কত হবে? 28 লসাগু। 28 হলে এটা কত হবে? 12, 12 মাইনাস হচ্ছে 7 মানে হচ্ছে 5/28। সঠিক উত্তর কি হবে? অপশন এ 5/28। বুঝতে পেরেছো? একবারে সহজ অঙ্ক এটা। চলো তারপরেরটা দেখি। 18 নম্বর অঙ্ক। একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 2 ঘন্টায় জলপূর্ণ হয় এবং দ্বিতীয়টির দ্বারা পূর্ণ চৌবাচ্চার জল 3 ঘন্টায় হচ্ছে বেরিয়ে যায়। ঠিক আছে? তাহলে প্রথমটা দিয়ে এ হচ্ছে, দ্বিতীয়টা দিয়ে খালি হচ্ছে। তাহলে নল দুটি পালা করে পরপর 1 ঘন্টা করে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? বলো। ইউনিট মেথডে করলে কিভাবে করবে তোমরা এমনি বলো, নরমালি বলো। ঠিক আছে? তাহলে একটা নল 2 ঘন্টা আর একটা হচ্ছে 3 ঘন্টায় বেরিয়ে যাচ্ছে। তাহলে এদের লসাগু কত হবে? 6। এটা টোটাল ইউনিট। এবারে কি হচ্ছে? তাহলে এই 2 এর যেটা 2 ঘন্টা যার এ, ঠিক আছে? তার এ কত হবে? 3, এর হবে
2 পার ডে ইউনিট বা পার ঘন্টা ইউনিট, কারণ পার ঘন্টা বলেছে এখানে। এবার তারা এটা 3, ওকে? 1 ঘন্টা অন্তর কাজ করছে, অন্তর কিন্তু পালা করে। তাহলে প্রথম 2 ঘন্টায়, প্রথম 1 ঘন্টা এ করবে, দ্বিতীয় ঘন্টা এ করবে। তাহলে প্রথম যে 2 ঘন্টায় তাহলে কত ইউনিট হবে? তাহলে একজন কিন্তু ঢুকছে, আরেকজন খালি করছে। তাহলে 3 মাইনাস 2 মানে আল্টিমেটলি কিন্তু 1 ইউনিট হচ্ছে। ঠিক আছে? তাহলে 1 ইউনিট যদি হয়, সোজা কথায় 1 ইউনিট যদি হয় তাহলে কত সময় লাগবে সেটা আমাকে বলো। হুম? তাহলে কি হবে? প্রথম যে, কারণ 6 ইউনিট আছে, একটা ইউনিট বাদ দাও। কারণ শেষ ঘন্টায় কিন্তু একে দরকার নেই। এ করলেই কিন্তু হয়ে যাবে। তাই না? তাহলে পরবর্তী যদি আমি ২ ঘন্টা করে ৫ বার বলি মানে অ্যাকচুয়ালি ১০ ঘন্টায়, তাহলে কত হবে? ৫ ইউনিট কিন্তু হয়ে যাবে। কারণ ২ ঘন্টায় যদি ১ ইউনিট হয়, তাহলে ১০ ঘন্টায় ৫ ইউনিট হয়ে যাবে। তাই না? ২ ঘন্টায় ১ ইউনিট হলে ১০ ঘন্টা হচ্ছে ৫ ইউনিট হয়ে যাবে। তাহলে ১ ইউনিট বাকি থাকবে। সেই ১ ইউনিট কিন্তু এ করবে। সেই ১/৩ ইন্টু ৬০ করে দাও। ওকে? তাহলে ৩ 20 মানে অ্যাকচুয়ালি ১০ ঘন্টা ২০ মিনিট কিন্তু সময় লাগবে। সঠিক উত্তর কি হবে? অপশন ডি ১০ ঘন্টা ২০ মিনিট। কারণ লাস্ট সময় কিন্তু একে দরকার নাই। লাস্ট যে খালি করছে তাকে দরকার নেই। শুধু ভর্তিটাকে নিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছ? চলো। দেখো ১৯ নম্বর অঙ্কটা দেখো। কি বলেছে? কি বলেছে? ১০ টা এবং ১১ টার মধ্যে কোন সময়ে একটি ঘড়ির ২ টি কাঁটা একে অপরের বিপরীত থাকবে? তাহলে আমাকে বলো যখন ১০ টা বাজে, এটা ৯, এটা ধরো ৩, এটা ১২, এটা ৬। তখন এই সোজাসুজি থাকে ১০ টা কাটা আর মিনিটে কাটা এই সোজা থাকবে। ১০ টা বাজে। ওকে? তা ১০ টার সময় হচ্ছে ঘন্টার কাঁটা সে কোথায় থাকবে? সে কিন্তু ৫০ মিনিটের ঘরে থাকবে। ওকে? আর এ থাকবে ৬০ মিনিটের ঘরে। ওকে? এবার কথাটা হলো যে কি বলেছে একে অপরের বিপরীতে কখন হবে? একটা কাঁটা একে অপরের বিপরীতে? যদি এইটা তার এ হয়, তখন তাদের ব্যবধান কত হওয়া দরকার? ৩০ মিনিট। কারণ টোটাল ৬০ মিনিট মানে ৩০ মিনিট তার ব্যবধান হবে। ব্যবধান হলে তবেই তো হবে। তাহলে এ যদি ৫০ মিনিটে ঘরে থাকে তাহলে ৩০ মিনিটে ব্যবধান হতে গেলে কি করতে হবে? তাহলে ৫০ মাইনাস ৩০ মানে ২০ মিনিট। মানে তাকে ১০ টা ২০ হতে হবে। কিন্তু যখন ১০ টা ২০ হবে প্র্যাকটিক্যালি, তখন তো ঘন্টা কাঁটাটা তো একটু যাবেই। তাই না? ঘন্টা কাঁটা তো একটু যাবে কি যাবে না? অবশ্যই যাবে। কারণ ঘন্টার কাঁটা কিন্তু ১ ঘন্টায় মানে ঘন্টা কাঁটা মানে আওয়ারে কাঁটা। ওকে? আওয়ার যে কাঁটাটা আরকি, সেটা কিন্তু ৬০ মিনিটে কিন্তু ৬০ মিনিটে কি হবে? হুম? ৬০ মিনিটে কিন্তু ৫৫ মিনিটে ঘর কিন্তু অতিক্রম করে যাবে। তাই না? কারণ সে ঘন্টায় তো ৬০ মিনিট ১ ঘন্টায় তো সে একটা ঘরে পেরোবে না। একটা ঘর থেকে আরেকটা ঘরে যাবে, তাই না? ১১ চলে যাবে ৬০ মিনিটে। ৬০ মিনিটে কিন্তু ৫৫ মিনিটে ঘর চলে যাবে। তাই ৬০ মিনিটে যদি ৫৫ মিনিটে ঘরে যায়, তাহলে সে ১ মিনিটে কত ঘর যাবে? হুম? ১ মিনিটের ঘর তার বেশি অতিক্রম করতে কিন্তু সময় লাগবে কত? কত লাগবে? বলো। হ্যাঁ, ৫৫ মিনিটে সে ঘরে চলে যাবে। তাই যদি হয়, আমি উল্টোটা যদি বলি আমি, তাহলে ১ মিনিটের ঘর যেতে তার কত সময় লাগবে? ঠিক আছে? কত সময় লাগবে? তাহলে ৬০/৫৫ মানে হচ্ছে ৫ দিয়ে কাটি। ৫ ১২ আর ৫ হচ্ছে ৫ ১১। এত মিনিট তার সময় লাগবে। যে ১২/১১ মিনিট। হ্যাঁ? তাহলে ২০ মিনিটের ঘর যেতে তার কত সময় লাগবে? তাহলে ইন্টু ২০। ১২/১১ ইন্টু ২০। বুঝতে পেরেছ? তাহলে ১২/১১ ইন্টু ২০ মানে কত হচ্ছে? উম ১২ দুগুণে ২৪ মানে ২৪০/১১। ২৪০/১১ মানে হচ্ছে ২১=৯/১১ মিনিট কিন্তু তার সময় লাগবে। তাহলে সঠিক উত্তর কি হবে? ৯ বলছি ২১=৯/১১ মানে ১০ টা বেজে ২১ মানে অপশন এ হবে এটা উত্তর। বুঝতে পেরেছো তো? অপশন এ হবে কিন্তু এর উত্তর। যে ১০ টা বেজে ২১=৯/১১। তাহলে আরেকবার বলে দিচ্ছি এটা যদি না বুঝতে পারো। যে ঘড়ির কাঁটা যখন ১০ টা বাজবে তখন কিন্তু ঘন্টার কাঁটা ৫০ মিনিটে ঘরে থাকবে। আর এ থাকবে হচ্ছে ৬০ মিনিটে ঘরে।
এবার একটা কাটা একেবারে বিপরীতে কখন হবে? যখন তাদের মধ্যে ব্যবধান 30 মিনিট হবে, মিনিমাম 30 মিনিট হবে, এই সরলরেখা হবে তখন তো হবে, তাই না? এবার 30 মিনিট হতে হলে তাহলে 50 মিনিটে ঘরে ছিল, তাহলে 30 বাদ দিলাম, তাহলে 20 মিনিট, 20 মিনিটে ঘরে যেতে হবে। 20 মিনিট ঘরে মানে ঘরে ব্যবধান করতে হবে। এই 20 মিনিট ঘরে যখন ব্যবধান করবে, ঠিক আছে? তা 20 মিনিট ঘরে যখন ব্যবধান করবে তখন কিন্তু সমস্যা হবে। কি সমস্যা হবে? সমস্যা হলো এটা যে 60 মিনিটে যখন 60 মিনিটে মানে একবার ঘুরলে আরকি 60 মিনিট গেলে কিন্তু ঘন্টার কাঁটা কিন্তু 5 মিনিটে ঘর কিন্তু পেরোবে। তাহলে ১ মিনিটে ঘর পেরোতে তার কত সময় লাগছে? হুম? তার লাগছে তাহলে 60/55 মানে 12/11 মিনিটের ঘর 11 মিনিট সময় লাগছে। তাহলে 20 মিনিটের ঘর, এই যে 20 মিনিটের ঘর তাকে অতিক্রম করতে হবে। 20 মিনিটের ঘর তাকে অতিক্রম করতে হলে তাহলে কি করতে হবে? ইনটু 20 মানে 240/11 মানে 21 পূর্ণ 9/11 মিনিট। মানে 10টা বেজে 21 পূর্ণ 9 বাই মানে 21 মিনিট সামথিং আরকি। মিনিটে কিন্তু সে একে অপরের কিন্তু বিপরীতে থাকবে। বুঝতে পেরেছ অঙ্কটা? একটু জটিল ভাবলে জটিল, কিন্তু একটু সহজভাবে ভাবলে কিন্তু অঙ্কটা পারা যাবে। খুব একটা কঠিন তা নয়। দেখো পরের প্রশ্নটা দেখো, যে কোনো বস্তু 19% লোকসানে বিক্রি করার পর বিক্রয় মূল্য 162 টাকা বর্ধিত করায় 17% লাভ হয়। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? বলো কিভাবে করে বলো। কি বলছে? যে কোনো বস্তু 19% লোকসানে বিক্রি করার পর বিক্রয় মূল্য 162 টাকা বর্ধিত করার পর 17% তার লাভ হয়। তাই না? তাহলে আল্টিমেটলি ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট করা হচ্ছে? যে 19% তার লোকসান প্লাস এখন লাভ করা হচ্ছে 17%। তা টোটাল কত পার্সেন্ট করা হচ্ছে? 36%। 36%। এই 36% যদি আমি করি এর উপরে তাহলে কিন্তু অ্যান্সারটা মোটামুটি বেরিয়ে যাবে। আমার এবার ক্রয় মূল্য চেয়েছে। তাহলে ক্রয় মূল্য করতে কি হয়? ক্রয় মূল্য 100% হয়। তাহলে 162 তার উপরে যদি আমি 36 ইন্টু 100 তাহলে 36 সমান এটা। ওকে? এটাই তো বিক্রয় মূল্য হচ্ছে তার। দিয়ে তবেই তো 17% তার লাভ হচ্ছে। লোকসান করে 17% লাভ হচ্ছে এটা এ করে মার্কেট প্রাইস এর উপরে। ওকে? তো এটা সমান করলে কি হবে? হুম? কাটাকাটি করো। 2 50 এ 2 18 36 2 18 36 তারপরে 2 দিয়ে কাটো 2 25 এ 2 9 18 9 দিয়ে কাটো এটাকে 9 একে 9 আর এদিকে কত হচ্ছে 72 9 8 72 18 ইন্টু হচ্ছে 25 মানে হচ্ছে 450। ওকে 450 টাকা এটাই সঠিক উত্তর হবে। 450 টাকা হবে কি দ্রব্যটির হচ্ছে ক্রয় মূল্য। একবারে সহজ প্রশ্ন ছিল এটা, একটু ভাবলেই পেরে যাবে। দেখো পরের প্রশ্ন দেখো, একটি ক্লাবের 30% সদস্য ইংরেজি জানেন, 40% সদস্য হচ্ছে হিন্দি জানেন, এবং যদি 10% সদস্য উভয় ভাষা ইংরেজি এবং হিন্দি জানেন, এবং 48 জন সদস্য কিন্তু ইংরেজি হিন্দি কিন্তু কোনো ভাষা জানেন না। তাহলে 48 জন কিন্তু বলেছে যারা কোনো ভাষা কিন্তু জানে না। ঠিক আছে? তবে ক্লাবের সদস্য সংখ্যা কত? তাহলে আমার কথা হচ্ছে টোটাল হচ্ছে 100। 100 থেকে যদি আমি 30 প্লাস 40 যে মাইনাস 10 যারা দুজনের মধ্যে কমন রয়েছে, তাই না? এটা যদি বাদ দিই তবে সেটাকে আমি 48 বলতে পারি। এটা তো পার্সেন্ট, তাই না? তবে আমি সেটা বলতে পারি। তাই এটা বিয়োগ করলে কত হবে? 70 থেকে এটা 60 মানে 40। ওকে? 40 হচ্ছে তো? হ্যাঁ, 40 সমান হচ্ছে 48। হলে 40 সমান 48। তাহলে 100% সমান কি বলবো আমরা? 100% সমান তাহলে 48/40 ইন্টু 100। আমার সদস্য সংখ্যা চাইছে। সদস্য সংখ্যা তো 100%। তাহলে 0 0 কেটে দাও। 4 2 দিয়ে কাটো 2 5 এ 2 দুগুণে 2 24 24 5 হচ্ছে 120 120 জন। ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? অপশন বি 120 জন। চলো এর অনেকে প্রশ্ন হতে পারে যে এটা 100 থেকে কেন বিয়োগ করলাম? কারণ কি বলেছে? যে যারা হিন্দি ভাষা জানেন না সেইটা সমান করার জন্য কিন্তু এটা করলাম। ওকে? এক গাছি দড়ি মেপে দেখা গেল যে তা হচ্ছে 200 মিটার লম্বা। ওকে? কিন্তু পরে দেখা গেল যে মিটার দিয়ে দড়ি মাপা হয়েছে তা প্রকৃত মিটারের অপেক্ষা কিন্তু 3 সেন্টিমিটার কিন্তু বেশি। তাহলে ওই দড়ির প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে কত? বলো। তাহলে 200 মিটার ছিল। ওকে? এবং মেপে কি দেখা যাচ্ছে যে মিটার দড়ি মাপা হয়েছে তা প্রকৃত মিটার অপেক্ষায় মানে প্রকৃত যে মিটার তার অপেক্ষায় হচ্ছে 3 সেন্টিমিটার বেশি।
দৈর্ঘ্যে 3 সেন্টিমিটার বেশি। তাই দৈর্ঘ্যে এটা 3 সেন্টিমিটার না, এটা 3% বেশি হওয়া দরকার ছিল। তাহলে অঙ্কটা সেই হতো। ঠিক আছে? বা 3 সেন্টিমিটার যদি থাকে তাও ঠিক আছে। তাহলে 3 সেন্টিমিটার হলে 200 র হচ্ছে 3 সেন্টিমিটার মানে কি? 3 একে মিটার করলে 3/100, তাই না? সেন্টিমিটার থেকে মিটারে আসলে। তাহলে কেটে দিই এটা। কত হচ্ছে এটা? 3 দুগুণে 6 মানে 206 মিটার। ওকে? 206 মিটার। সঠিক উত্তর কি হবে? 206 মিটার। এটাই অ্যান্সার। একবারে সহজ প্রশ্ন এটা। দেখো পরের প্রশ্ন দেখো কি আছে? 1/3 প্লাস 1/7 ভাই 1/7, মানে সরলটা করতে হবে। সরলটা করো। চেষ্টা করো। কিভাবে করবে? দেখো এখান থেকে করি তাহলে। আস্তে, আস্তে করতে থাকি। দেখি হচ্ছে কি হচ্ছে না দেখা যাবে। তাই না? অত ভেবে চিন্তে লাভ নেই। তাহলে 1/3 প্লাস 1/7, তারপর কি আছে? ভাজিতক চিহ্ন। এই দুটো যোগ করে নিই। তাহলে 9 7 63। 63, এখানে 9, এখানে 7, তাহলে কত হবে? 2 বিয়োগ করলে, মানে 2/63। ওকে? এবার এটা নিচেরটা করি। এটা কত হবে? 7 3 21। 21, 3 আর 3 7 আর 3 যোগ করলে 10, মানে 10/21 তোমরা করবে তাই হবে। ভাজিতক 1/7 মাইনাস 1/9। পরের লাইন করি। করো। 1/3 ছিল প্লাস 1/7 ইন্টু 63/2 হলো। তাহলে এটা কাটাকাটি করা যাবে পরের লাইনে, সেটা আসছি আমরা। এটা করি। নিচেরটা বসাই। এটা এটা কি করবো তাহলে? এটা ভাগ ছিল, এটা তাহলে গুণ করতে করতে হবে। 10/21 ইন্টু 7/1 মাইনাস 1/9। তাহলে 7 3 21, 7 9 63। তাহলে এবার কি আসছে দেখি এবারে। 1/3, এদিকে 1 পড়ে থাকছে। 1/3 এটা গুণ হয়ে যাবে মানে প্লাস 9/2। এদিকে কত পড়ে যাচ্ছে? 10/3 নিচে, আর এটা এটা গুণ হয়ে গেল, এটা মাইনাস 1/9। এবার করি, নেক্সট করি। উপরে কত হচ্ছে দেখো? 3 দুগুণে 6, 6 লসাগু, 6 লসাগু মানে 6 লসাগু, এদিকে কত হবে? 2 2 1 2, আর এদিকে হচ্ছে 9 3 27। করি না, 2 আর এটা হচ্ছে 27, তাই তো? আর নিচে কত হচ্ছে এটা? এটা হবে লসাগু, কত হবে? লসাগু হবে 9। 9 হলো, 9 হলো, এটা কত হবে? 30 মাইনাস হচ্ছে 3। এটা কত হচ্ছে 29/6, আর এটা হচ্ছে 29/9। এটা উল্টে যাবে। 29/6 ইন্টু হবে হচ্ছে 9/29। কেটে যাবে। 2 দিয়ে কাটি, 2 2 2 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, মানে কত হলো? 3/2। ওকে? সঠিক উত্তর কি হলো? 3/2। 2/3ও কিন্তু আছে। ভালো করে করবে এটা। ওকে? চলো দেখি পরের প্রশ্ন দেখো। 24 নম্বর প্রশ্ন। 3 বন্ধু একটি রেস্তোরাঁয় রাতে খাবার খেতে গেল। বিল পাওয়ার পর বিল পাওয়ার পর রমেশ সুরেশের দেওয়ার অংশের থেকে 2/3 অংশ দিল, এবং সুরেশ দীপেশের দেওয়ার অংশের 1/2 অংশ হচ্ছে দিল। তাহলে সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দিয়েছিল? একটু ভেবে করো, নিজেরাই পারবে। ঠিক আছে? কি বলেছে? যে আমি ধরলাম প্রথমে হচ্ছে কি, রমেশ সুরেশের দেওয়া অংশের থেকে 2/3 অংশ দিল, এবং সুরেশ দীপেশের দেওয়ার অংশের থেকে 1/2 অংশ দিল। আমি ধরলাম দীপেশ, যে দীপেশ রয়েছে, ঠিক আছে, তার কাছে ধরলাম আমি এক অংশ ছিল। ওকে? এক অংশ ছিল। এক অংশ, বা আমি এক্স ধরি, যা ইচ্ছে ধরতে পারি, এক অংশ ছিল। তাহলে সুরেশ কত দিল? সুরেশ দীপেশের হাফ, তাহলে 1/2 অংশ দিয়েছে। তাহলে রমেশ কত দিল? রমেশ কত দেবে? তাহলে 1/2 এর উপরে হচ্ছে 2/3 অংশ, মানে হচ্ছে 2 দিয়ে কেটে যাবে, মানে 1/3 অংশ দিয়েছে। ঠিক আছে? তাহলে 3 জনের অংশ পেয়ে গেলাম। তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 1 প্লাস হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1/3। এই 3 টে যোগ করলাম। তাহলে যোগ করলে কত হবে? 6 লসাগু হবে। 6 লসাগু হলে কত হবে? এটা হবে 6, 3 প্লাস 2। তাহলে কত হলো? 11/6। ওকে? এত অংশ হলো হচ্ছে টোটাল মোট বিল।
এবারে কথা হচ্ছে যে সম্পূর্ণ বিল হচ্ছে এইটা 11 হচ্ছে এই 11/6 সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দিয়েছিল এটা চেয়েছে সুরেশের। তাহলে কি হবে? সুরেশ দিয়েছিল হচ্ছে 1/2 অংশ। তাহলে এ ভাজিতক হচ্ছে 11/6 তাহলে এটা করলে কি হবে? 1/2 ইন্টু 6/11 মানে 2 3 6 মানে হচ্ছে কত হচ্ছে? 3/11 হচ্ছে এত অংশ। অপশন বি। চলো দেখি পরের প্রশ্ন কি আছে। 25 নম্বর প্রশ্ন, একজন ব্যাটসম্যান তার 19তম ইনিংসে হচ্ছে 98 রান করলে তার মোট রানের গড় হচ্ছে 4 বাড়লো। 19তম ইনিংসের পর তার রানের গড় হলো কত? তাহলে আমার কথা হলো ধরে নাও যে তার 18তম ইনিংস পর্যন্ত তার রানের গড় কত ছিল? এক্স। ওকে গড়। তাহলে তাই যদি হয় তাহলে 18তম ইনিংসে তার টোটাল রান কত হবে? 18 ইন্টু এক্স এটা টোটাল রান। এরপরে কি হয়েছে সে পরে মানে পরের ইনিংসে 19তম ইনিংসে গিয়ে কিন্তু সে 98 রান করেছে। যার ফলে কি হয়েছে? যে রানের গড়টা ছিল, যেটা এক্স ছিল সেটা কিন্তু 4 বেড়ে গেছে। তাই না? তাহলে আমার কথা হচ্ছে 18তম যে ইনিংসের যে মোট রানটা যে 18x মানে টোটাল যে 18x আর যে 19তম ইনিংস সেটা হচ্ছে কত হচ্ছে 98 তাহলে টোটাল রানটা কত হলো? এটা টোটাল রান। এটাকে যদি আমি 19 দিয়ে ভাগ করি মানে 19 টোটাল এইটা 18 আর একটা ইনিংস 19তম ইনিংস একে যদি 19 দিয়ে ভাগ করি তাহলে সেটা নিশ্চয়ই এটা হওয়া দরকার। অবশ্যই জরুরি এটা হবেই একদম, তাই না? তাহলে এটা করি যে 18x প্লাস 98 সমান হচ্ছে 19x প্লাস হচ্ছে 76, তাই না? তাহলে বিয়োগ করি এটা 19x থেকে 18 বাদ দিলে তাহলে x পড়ে থাকবে আর এটা এদিকে বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করলে 22 হবে। তাহলে 22 তাহলে x সমান বেরোলো হচ্ছে 22 তাহলে x যে বেরোলো সেটা কিন্তু 18তম ইনিংস পর্যন্ত হচ্ছে তার রানের গড়। তাহলে 19তম ইনিংসে গিয়ে তার যে রানের গড় হবে কত হবে? 22 প্লাস হচ্ছে 4 মানে 26। সঠিক উত্তর কি হলো? অপশন ডি 26। এই ছিল আজকের ক্লাসটি। সবাই মন দিয়ে ক্লাসগুলো করো, কেউ ফাঁকি দিও না। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চলো।